This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে আমার সহকর্মী শুভ। আজ শুরুতেই শুভ এবং আমি আপনাদের সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল যে গল্পটা বলার চেষ্টা করব, যে খবরটা দেওয়ার চেষ্টা করব। অপারেশন সিঁদুরের পর বিদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র, আর সেই প্রতিনিধি দল থেকে ইউসুফ পাঠানের নাম প্রত্যাহার করলো তৃণমূলের সঙ্গে আলোচনা না করেই প্রতিনিধি দলের মধ্যেই তৃণমূলের প্রতিনিধি হিসেবে ইউসুফ পাঠানের নাম ঠিক করা হয়েছে কেন, এমনই প্রশ্ন তুললেন তৃণমূল সুপ্রিমো। একই সঙ্গে তিনি জানিয়েছেন প্রতিনিধি দলকে বয়কট নয়, তারা কেন্দ্রের সঙ্গেই আছেন, কিন্তু তাদের সঙ্গে আলোচনা না করে তাদের দল থেকেই প্রতিনিধির নাম নির্বাচন করায় তারা তাদের প্রতিনিধি প্রত্যাহার করলেন। It is the choice of the party. If they request me to send someone, we will decide the name and we will tell them it is not that we are boycotting or we are not going. That is wrong. এটা ভুল। পার্টিকে তো জানাতে হবে, মাদার পার্টিকে। পার্লামেন্টারি পার্টি পার্লামেন্টে যে বিলগুলো আসে আলোচনা করে, পার্লামেন্টের ব্যাপারে ডিসিশন নেয়, সেটাও পার্টির সাথে কনসাল্ট করেই নেয়। আর পার্লামেন্টারি পার্টিরও দুটো হাউসের লোকসভা রাজ্যসভার চেয়ারম্যান আমি, অথচ আমাদের কখনো জানানো হয় না। আমাদের জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো, কেন দেবো না? সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো ব্যাপার নেই। উই আর ফুললি উইথ দ্য গভর্নমেন্ট। এক সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কোন দল থেকে কে প্রতিনিধি দলে থাকবেন তা বিজেপি বা কেন্দ্র ঠিক করতে পারে না। কেন্দ্রের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তে সমর্থন জানিয়েও প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। अगर कोई डेलीगेशन जा रहा है, हमें कोई दिक्कत नहीं है, डेलीगेशन जाना चाहिए, जाए। और जिस तरीके से टेररिज्म को बढ़ावा देके इंडिया का पीस को डिसरप्ट करने का प्रयास पाकिस्तान की तरफ से हो रहा है, उसका हम कड़ी निंदा करते हैं। उसको ग्लोबल स्टेज में रखना भी चाहिए, लेकिन मेरा पार्टी से कौन जाएगा ये डिसीजन पार्टी का है। सेंटर और द यूनियन गवर्नमेंट कैनॉट डिसाइड यूनिलैटरली who will represent from which party. The BJP is at the helm. They are responsible for running the country. They are running the union government. They can decide on their part कि बीजेपी से कौन जाएगा। आप अपना पार्टी से 4 आदमी को नॉमिनेट कर दीजिए, कि 2 आदमी को नॉमिनेट कर दीजिए, हम कर देंगे। लेकिन तृणमूल से कौन जाएगा ये बीजेपी का लोग कैसे तय करेगा? तृणमूल से कौन जाएगा ये यूनियन गवर्नमेंट कैसे तय करेगा? दे आर इलेक्टेड ऑन तृणमूल सिंबल। हम तो कह रहे हैं कि इसका ग्लोबल स्टेज पे होना ही चाहिए। প্রতিনিধি দল পাঠাচ্ছে সরকার, রাজনীতির ঊর্ধ্বে উঠে ভাবা উচিত। ইউসুফের নাম প্রত্যাহার প্রসঙ্গে প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দলের ঊর্ধ্বে উঠে সবাইকে ভাবা উচিত। এটা একটি সরকারি টিম এবং এই সরকারি টিমে কারা কারা যাবে তার ঠিক করার এখতিয়ার সরকারের থাকে। এটা কোনো রাজনৈতিক টিম নয়। যদি রাজনৈতিক টিম হতো যে সব দল মিলে ঠিক করা হচ্ছে একটা দল যাবে, তাহলে কোনো অবশ্যই বিভিন্ন দলের কাছ থেকে চাওয়া হতো। কিন্তু যেক্ষেত্রে একটি সরকারি টিম সরকারের প্রতিনিধিত্ব করতে সর্বদল থেকে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমার মনে হয় সরকারের হাতে সেই অধিকারটা থাকা উচিত। অটল বিহারী বাজপেয়ীকে যখন পাঠানো হয়েছিল ভারতবর্ষের প্রতিনিধিত্ব করতে, তখন অটলজির নাম তৎকালীন প্রধানমন্ত্রী নিজে সিলেক্ট করেছিলেন। আর ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক দুটি দলের প্রতিনিধি। আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে আমার সঙ্গে রয়েছেন প্রীতম দত্ত, বিজেপি মুখপাত্র, এবং আমার সঙ্গে রয়েছেন ভাস্কর সিনহা, রাজনৈতিক কর্মী এবং তৃণমূল সমর্থক। আমি শুরুতে ভাস্করবাবু আপনার কাছে যে প্রশ্নটা রাখবো, এ রাজ্যে একের পর এক পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণার সময় বিজেপির সঙ্গে আলোচনা করে বিজেপির কাছ থেকে নাম নিয়ে ঠিক সেই ব্যবহারটা কি আপনারা করেছিলেন, যে ব্যবহারটা আজকে বিজেপির কাছ থেকে আশা করছেন বিদেশি সংসদীয় প্রতিনিধি দল পাঠানো নিয়ে? না, ভাস্করবাবুর শব্দ পরিষ্কার আসছে না আমার কাছে, অডিও পরিষ্কার আসছে না। ভাস্করবাবু এটা একটু ঠিক করে নিই, আমরা টেকনিক্যালি একটু ঠিক করে নিই। আমি আপনার কাছে আসবো। আমি তার আগে প্রীতমের কাছে চলে যাবো। প্রীতম, যে অভিযোগটা বিরোধীদের দিক থেকে উঠছে, বিশেষ করে
কখনো কংগ্রেসের কাছ থেকে, কখনো তৃণমূলের কাছ থেকে, এমন কিন্তু নয় প্রীতম যে শুধু তৃণমূলই প্রথমে অভিযোগটা তুললো। কংগ্রেসের দেওয়া 3টে নামের মধ্যে থেকেও কিন্তু আপনারা কোনো নাম পছন্দ করেননি, বরঞ্চ সরকার শশী থারুরকে বেছে নিয়েছে। এটাই বা কেন? আপনাদের দিক থেকে এতটাই বা অসহিষ্ণুতা কেন যে অন্য দল থেকে কে প্রতিনিধি যাবে সেটা আপনারা ঠিক করে নেবেন? না অনির্বাণ, প্রথম কথা হচ্ছে সরকার কোন কোন ডেলিগেশন টিমকে পাঠাবে অলরেডি সুকান্ত মজুমদার আমাদের প্রেসিডেন্ট, তার ব্যাখ্যা, উনি নিজেও কেন্দ্রীয় মন্ত্রী, তার ব্যাখ্যা দিয়ে দিয়েছে। এবং এই যে তুমি এই মেন্টালিটিটা তৃণমূল কংগ্রেস নতুন না, তোমার মনে থাকবে হয়তো যে একবার মুকুল রায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন প্রধানমন্ত্রী ওনাকে ডেকে পাঠিয়েছিলেন, কোনো একটা জায়গায় ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, মমতা ব্যানার্জি যেতে দেননি। এটা নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেস হচ্ছে অসাংবিধানিক একটা দল যারা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। এটা দেশের কথা হচ্ছে, এরকম রাজনীতির কথা থাকা উচিত না, সেটা একমাত্র কে বলেছে? অভিষেক ব্যানার্জি একটু আগে দেখছি বলছে। কিন্তু যদি রাজনীতি না থাকতে পারে তাহলে প্রধানমন্ত্রী তার ডেলিগেশন ঠিক করছে, কোন কোন এমপি কে পাঠাবে তারা ঠিক করছে, কিন্তু ওনারা বলবেন যে না দল ঊর্ধ্বে। আসলে দল আর কনস্টিটিউশনের মধ্যে, দেশের কনস্টিটিউশনের মধ্যে আমার কাছে এখনো যদিও ক্লিয়ার হলো না। আমি আসবো আপনার কাছে আবার, ভাস্কর বাবুর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। ভাস্কর বাবু, আপনাকে মনে করিয়ে দিই, মানস ভূঁইয়া কংগ্রেস থেকে তৃণমূলে চলে গেছেন, তখন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। আপনার নিশ্চয়ই মনে আছে যে তার পরবর্তী সময়ে যারা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়েছেন, ইনক্লুডিং মুকুল রায়, তাদের কারণ নামের ক্ষেত্রে রাজ্যে বিধানসভার ক্ষেত্রে বিধানসভা পরিষদীয় দলের নেতা, বিজেপির যে যিনি নেতা থাকতেন যখন, যিনি থেকেছেন, বা বাম কংগ্রেসের সময় তাদের পরিষদীয় দলের নেতাদের সম্মতি ছিল না। আপনারা কি করে এটা আশা করতে পারেন? আমি বলছি যে অন্য যে কেউ আশা করতে পারে, তৃণমূল কি করে আশা করতে পারে তৃণমূলের কাছ থেকে পরামর্শ নিয়ে, তৃণমূলের দেওয়া নাম নিয়ে বিজেপি লোক পাঠাবে? শঠে ষাট্টাং সমাচারের না। দেখুন, প্রথমত বিজেপি বিরোধী দল, সেই বিরোধী দল থেকেই পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকে নেওয়া হয়েছিল। তো মুকুল রায় তো বিজেপি দলেই ছিলেন, এবারে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বিরোধী দল থেকে গিয়েছেন, বিরোধী দল থেকে নেওয়া হয়েছিল। ভাস্কর বাবু, আমার প্রশ্নটা খুব ক্লিয়ার ছিল, কিন্তু ইউসুফ পাঠানও তো তৃণমূল থেকেই নেওয়া হয়েছে, সেখানে তো কোনো ভুল নেই। মুকুল রায়েরও বিজেপি সদস্য, কোনো ভুল ছিল না। কিন্তু 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 ওখানে যেরকম আপনারা বিজেপির বক্তব্যের তোয়াক্কা করেননি, বিজেপিও এক্ষেত্রে আপনাদের বক্তব্যের তোয়াক্কা করেনি। আমি বলছি ভারতের অন্য যে কোনো রাজনৈতিক দলের এখানে অসুবিধা থাকতে পারে, কংগ্রেসেরও থাকতে পারে, বিজেপি যে খুব গণতান্ত্রিক কাজ করেছে এমনটা নয়, কিন্তু তৃণমূল এই অসুবিধাটা বলবে কি করে? তৃণমূলকে তো ঘাড় ঘুরিয়ে একটু পিছনে দেখতে হবে নিজের অতীত সম্পর্কে। একবার নয়, দুবার নয়, তিনবার এই কাজটি আপনারা করে বসে আছেন। আমি বলছি দেখুন, এই দুটো জিনিস কিন্তু এক নয়। পাবলিক অ্যাকাউন্টস কমিটি বিরোধী দল থেকেই হয়, পাবলিক অ্যাকাউন্টস কমিটি বিরোধী দল থেকেই হয়েছে। এবারে কোনো ব্যক্তিকে যখন করা হয়েছে তখন বিজেপি কিন্তু কোনো প্রতিবাদ জানায়নি যে একে করা যাবে না, এবং এটা স্পিকারের বিষয়। কিন্তু এখানে সর্বদলীয় কোনো বৈঠক থেকে কোনো দলের প্রতিনিধিকে চাননি, তারা নিজেরা মনে করেছেন ইউসুফ পাঠানকে। আমরা তো এটা বিরোধিতা করছি না, যেটা বলা হচ্ছে যে কে যাবেন কে যাবেন না সেটা তো সিদ্ধান্ত নেবেন দল, সেই দলের সেই সিদ্ধান্তের কথাটার ক্ষেত্রেই উনি বলেছেন। সুতরাং এখানে সংসদীয় রাজনীতি, ভাস্কর বাবু, সংসদীয় রাজনীতির একটা স্থায়ী ব্যবস্থা পাবলিক অ্যাকাউন্টস কমিটি। সেখানে কেউ বলতে পারবে না লোকসভাতে গত কয়েক বছরে বিজেপি যখন ক্ষমতায় রয়েছে তখন কংগ্রেসের সঙ্গে আলোচনা না করে বা বিরোধীদের সঙ্গে আলোচনা না করে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে একটি নাম দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ঠিক উল্টোটা আপনারা করে এসেছেন বিধানসভায় বারবার। আমি আবারও বলবো, আপনি যে কথাটা বলছেন তার মধ্যে কোনো মিথ্যে নেই, কিন্তু বিজেপির তরফ থেকে না, ভাস্কর বাবু শুনতে হবে মন দিয়ে, বিজেপির তরফ থেকে কোনো এর কোনো বিরোধিতা ছিল না, এটা একেবারে নির্জলা মিথ্যা। এ নিয়ে কোর্ট কাছারি পর্যন্ত হয়েছে। না, বিরোধী দলে এই বিষয়টা নেওয়ার ক্ষেত্রে স্পিকারের একটা অনুমোদন, এটা তো স্পিকার ঠিক করেছেন। সুতরাং তৃণমূল একে ডেকে পাঠিয়েছেন বলে হয়েছে তা নয়। আপনি স্পিকার কি কোনো দলে, আগে বলুন, স্পিকার নির্বাচিত হয়ে যাওয়ার পরে সেটা তিনি কোনো দলে থাকেন না, এবং বিধানসভায় যে কমিটিগুলো হয়ে থাকে না, কিন্তু তারপরে তার কাস্টিং ভোট দেওয়ার অধিকারটা থাকে। ভাস্কর বাবু, আমি প্রীতমের কাছে যাবো। প্রীতম, এবার ঠিক উল্টোটা ভাস্কর বাবুকে যে প্রশ্নটা শুনে আপনার হয়তো ভালো লাগছিল, এবার ঠিক উল্টোটা। রাজ্যের বিধানসভাতে যে ঘটনাটা আপনাদের সঙ্গে ঘটলে এত খারাপ লাগে, সারা দেশের লোকসভা এবং রাজ্যসভা থেকে সাংসদ নির্বাচন করে মানে নির্বাচন মানে নিজেদের মতো করে নির্বাচন করে, কোনো দলের সঙ্গে কথা না বলে, অন্য দলের লোক অন্য দলের সাংসদদেরকে নিজেদের মতো করে পছন্দ করে নিয়ে বিদেশে প্রতিনিধি দল পাঠানো, এটা আপনাদের কতটা গণতান্ত্রিক প্র্যাকটিস? না, আমার মনে হয় অনির্বাণ কোনো একটা জায়গায় তথ্যে ভুল আছে। তার কারণে তুমি জানো, লিডার অফ দ্য লোকসভা তৃণমূল কংগ্রেস থেকে আমার মনে হয় বর্ষীয় নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের স্বাস্থ্যের জন্য উনি যেতে পারেননি, উনি রেকমেন্ড করে দিয়েছিলেন এই ভদ্রলোকের নাম। তো তার সেটা এখন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় অপান্ত হয়ে গেছে তৃণমূল কংগ্রেসে, সেটা তো আর প্রধানমন্ত্রী জেনে বসে থাকেননি, এটা ওনাদের নিজেদের দলের ব্যাপার। শশী থারুরের নামটাকে ঠিক করে এর আগেও করে থাকেন, শশী থারুরের নামটাকে ঠিক করলেন।
করেছে। প্রীতম শশী থারুরের নামটাকে ঠিক করলো। না শশী থারুরের নামটা তো কংগ্রেস দেয়নি। একটা করে বলি, তুমি তৃণমূল কংগ্রেসের কথা যে সময় তৃণমূল কংগ্রেসটা বলি, তারপর আপনারা শুধু তৃণমূল নিয়ে করেননি, সবার সঙ্গে করেছেন। হ্যাঁ না, আমি বলছি একটা করে, তোমার তৃণমূল কংগ্রেসে এটা সেম ইতিহাস আছে। আমি তো মুকুল রায়ের প্রসঙ্গ বললাম, রেলমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ডেকে পাঠিয়েছিলেন, যার যেতে দেননি। যাই হোক, এবার তোমার শশী থারুরের কথা বলি। শশী থারুরের কথা তুমি বলো না, জয়রাম রমেশ কে তোমার টুইটের কথা কে বলেছে? হিমন্ত বিশ্ব শর্মা। ওনারা বারবার বলছে যে গৌরব গগৈর নামটা আপনারা পাঠিয়েছেন। গৌরব গগৈ উনি গিয়ে পাকিস্তান থেকে এসেছেন, পাকিস্তানের ওনার এনজিও থেকে তোমার ওনার বউ টাকা পান। এটা বারবার বলা সত্ত্বেও কংগ্রেস ওনার নামটাই দিচ্ছেন। তো এটা তো দেশের সম্পর্ক, যাদের নিয়ে সমস্যা তাদের ওইখান থেকে আমাদের সঙ্গে থাকুন। শুভ, এই পাশাপাশি অর্থাৎ যখন বিদেশি সংসদীয় প্রতিনিধি দল পাঠানো, বিশেষ করে ভারত পাকিস্তানের এই সংঘর্ষের আবহে পাকিস্তান কিভাবে সন্ত্রাসে মদত দিয়ে চলেছে তার জন্য সারা বিশ্বে আমাদের যে কূটনৈতিক প্রয়াস, সেখানে যেরকম একটা শুরুতেই চোনা পড়ে গেল বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিনিধি নেওয়া প্রসঙ্গে, বিজেপি তাদের নিজের মত মতো নিজের ইচ্ছে মতো প্রতিনিধি তুলে নিচ্ছে। আবার ওই রেশারেশি ছবিটা তুমি যেরকম ছবিটা চলে এলো, ঠিক তেমনি কিন্তু এই মুহূর্তে আরেকটা বড় রাজনৈতিক রেশারেশি শুরু হয়ে গিয়েছে। সেটা অবশ্য অত্যন্ত স্বাস্থ্যকর এবং স্বাভাবিক গণতন্ত্রে। 26-এর বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গ, একদম উত্তরবঙ্গে 2026-এর বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গে শিল্প বার্তা মুখ্যমন্ত্রীর। শিল্প এবং বিনিয়োগের প্রশ্নে উত্তরবঙ্গকে একটা বাড়তি গুরুত্ব। ভোটের মানচিত্রে উত্তরবঙ্গ এখন পাখির চোখ তৃণমূল কংগ্রেসের কাছে। কি কি কারণ তার ব্যাখ্যার অপেক্ষা রাখে না। কি বলেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, একবার শোনাবো আপনাকে। उत्तरबंगो का प्रोग्राम है, आज चेंबर्स का मीटिंग है, कल भी हमारा पब्लिक डिस्ट्रीब्यूशन प्रोग्राम है, परसों भी हमारा एडमिनिस्ट्रेटिव रिव्यू मीटिंग है, उसके बाद हम वापस चलाएंगे। इधर में बहुत सारे काम भी है एंड सिलीगुड़ी इज ऑल्सो द चिकन स्नेक, सो इट इज माई ड्यूटी टू टेक केयर फॉर देम ऑल्सो। আমার সহকর্মী প্রসেনজিৎ চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, বিধানসভা ভোটের আগে নতুন করে স্ট্র্যাটেজি সাজাচ্ছে তৃণমূল, কথার বলার অপেক্ষা রাখে না। আর এই সময় যখন আস্তে আস্তে উত্তরবঙ্গে কিছুটা হলেও তাদের সম্মান ফিরছে, সেই সময় জন বার্লার এই দল পরিবর্তন নতুন করে আবার একটা অনুঘটকের কাজ করলো। এই আবহে সেখানকার চিত্রটা কিরকম? কিন্তু তৃণমূল আরো একবার ঝাঁপিয়ে পড়ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে, কারণ বিজেপিকে যদি দুর্বল করতে হয় তাহলে পরে উত্তরবঙ্গে বিজেপির আসন সংখ্যা কমাতে হবে। কয়েকটা নির্বাচন এবং উপনির্বাচনে তৃণমূলের ফলাফল উত্তরবঙ্গে ভালো, সেই কারণেই কিন্তু উত্তরবঙ্গে তৃণমূল স্ট্র্যাটেজি সাজিয়ে নিয়ে এগোচ্ছে যে এইখান থেকে আরো বেশি আসন যাতে নেওয়া যায়, এবং একই সঙ্গে বিজেপিও চেষ্টা করছে তাদের যে আসনগুলোকে ধরে রাখার জন্য। ফলে সব মিলে কিন্তু উত্তরবঙ্গই আগামী 26-এর নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে তা নিশ্চিত করে দেবে যে কারা ক্ষমতায় যাবে। কারণ এই উত্তরবঙ্গে যে আসনগুলো, সেই আসনগুলোকে এখন টার্গেট করা হচ্ছে, যে কারণে কিন্তু বিজেপি এবং তৃণমূল দু দলের দুই শীর্ষ নেতা এই মুহূর্তে উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী বানাহাটে গিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি আসছেন। একদমই তাই। এবং যে কারণে অনির্বাণ কিছুক্ষণ আগেই বললো যে আজকে উত্তরবঙ্গে যে প্রশ্নের উত্তর 26-এর আগে খোঁজার প্রয়াস এই দুটো মূল রাজনৈতিক দলের, সেক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফরে বিজেপির কিছুই নাকি যায় আসবে না। 2026-এর ভোটে চোপড়া ছাড়া কোনো আসন তৃণমূল পাবে না, এই প্রেডিকশন, মানে গঙ্গাপ্রসাদ, সুমন কাঞ্জিলাল তৃণমূলে যোগ দিয়েও লাভ হয়নি, এই প্রেডিকশন শুভেন্দু অধিকারী। শোনাই কি বলছেন তিনি। উনি বরাবরই চেষ্টা করেন, উনি গঙ্গা প্রসাদজিকে যোগদান করিয়েছিলেন কিন্তু মনোজ টিগ্গা জিতেছে। উনি সুমন কাঞ্জিলালের মতো লোককে বিধানসভার ভিতরে বলে বিজেপি আর বাইরে বলে তৃণমূল। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে সবচেয়ে বেশি লিড দিয়েছে আলিপুরদুয়ারের লোক, 38,000। আপনি লিখে রাখুন, উত্তরবঙ্গে এই চোপড়া ছাড়া, যেহেতু এখানে মুসলমান ভোট বেশি, আর একটা সিট সিতাইতে কিছুটা লড়তে পারে, আর একটা সিটও তৃণমূল কংগ্রেস পাবে না। কোনো অমুসলিম, সে হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, অন্য কেউ হতে পারে, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। হিসাব 26 সালে রাষ্ট্রবাদী জনগণ নেবে। আপনারা শুনলেন কি বলছেন শুভেন্দু অধিকারী। এবং নির্বাচন, বিশেষ করে এই ধরনের বিশেষ নির্বাচন, বিধানসভা নির্বাচন যখন দোরগোড়ায় করানো হচ্ছে, সেই সময় বেশ কিছু ফ্যাক্টরস গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঠিক যেমন বানারহাট জায়গাটাকে কেন বাছলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের প্রথম দিন তিনি বানারহাটে তিরঙ্গা যাত্রা করেছেন, কারণ আপনারা জানেন এই বানারহাট জন বার্লার
জায়গা, মানে জন বার্লা বানারহাটের মানুষ। অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করতে, ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে এই তিরঙ্গা যাত্রার আয়োজন বিজেপির। জন বার্লা সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার পর আজ জন বার্লার ঘাঁটি বানারহাটে শুভেন্দু অধিকারী। কারণ তৃণমূলে যাওয়ার সময় শুভেন্দুকেই প্রথম তিনি টার্গেট করেন, কথার বলার অপেক্ষা রাখে না। সেইখানকার আজকে তিরঙ্গা যাত্রার একটি ছবিটা আমি জেনে নেওয়ার এবং দেখার চেষ্টা করবো আমার সহকর্মী রনির মাধ্যমে। রনি, বানারহাট আর বাড়ি লক্ষ্মীপাড়া বাগান নীলচড়া ধরতে সেই জায়গা থেকে কিন্তু আজকে তিরঙ্গা যাত্রা, এবং সেই তিরঙ্গা যাত্রা শুভেন্দু অধিকারীর, এবং সেখানে বিজেপির বিভিন্ন বিধায়ক এবং জলপাইগুড়ির সাংসদ, আলিপুরদুয়ার সাংসদ তারাও কিন্তু উপস্থিত থাকতেন। এক কথায় শাসক দল বলছে যে এখানে বিজেপি তার শক্তি প্রদর্শনের একটা চেষ্টা করছে, শক্তি প্রদর্শন করবে যে তাদের কত লোক রয়েছে সঙ্গে। জন বার্লা যাওয়াটা তাদের কাছে ফ্যাক্টর নয়, এই বার্তাই দিতে চাইছেন তারা। আমার সঙ্গে রয়েছেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়, সাথে একবার কথা বলাচ্ছে তো বলছে যে জন বার্লার বিজেপিতে থেকে তৃণমূলে যাওয়া এবং তারপর শুভেন্দুর আজকে এই তিরঙ্গা যাত্রায় হাঁটা, কি মনে হচ্ছে এটা কি একটা শক্তি প্রদর্শন আপনাদের? আমরা জিতে আছি, এটা প্রদর্শন করার নতুন কি আছে? আবার যদি এখনই ভোট হয় এখনই আমরা বানারহাটকে কেন হচ্ছে রাহুল তাহলে তিরঙ্গা যাত্রার জন্য? জন বার্লা যাওয়ার কয়েকদিনের মধ্যে সে যে কোনো জায়গায় হতে পারে, তবে জন বার্লা এখানে জন বার্লা যাওয়ার পর আমাদের কি অবস্থা আছে সে দেখি না, দেখুক না। চা বাগান সংগঠনে কি একটা ধাক্কা খাবে জন বার্লা যাওয়ার পর মনে হচ্ছে? আমার মনে হয় না আমাদের বিজেপি পার্টি এত বড় এবং মানে এত বৃহৎ এবং এত সাংগঠনিক পার্টি, যেখানে আমি জানি না আমি গেলে হয়তো একটা প্রভাব পড়বে বলে মনে হয়। কত লোকের জমায়েত হবে বলে মনে হচ্ছে আজকে? আমরা কিছু নাই, এখন তো 1000 তো দেখতেই পাচ্ছি, আরো অনেক বেশি হবে। দেখো, যেমনটা কিন্তু জয়ন্ত রায় বললেন যে এখানে কিন্তু আজকে শক্তি প্রদর্শন তাদের উদ্দেশ্য না, তিনি তারা দাবি করতেই পারেন। জলপাইগুড়ির সাংসদ তিনি মনে করছেন বানারহাটকে বেছে নেওয়া জন বার্লাকে বার্তা দেওয়া নয়, মানে খুব একটা গুরুত্ব তারা এই মুহূর্তে খুব স্ট্র্যাটেজিক্যালি বোধহয় অনির্বাণ দিতে চাইছেন না তারা। একেবারে আমার সঙ্গে প্রীতম এবং ভাস্কর সোনারা রয়েছেন। প্রীতম দত্ত বিজেপি মুখপাত্র এবং ভাস্কর সোনারা রাজনৈতিক কর্মী, তৃণমূল সমর্থক। আমি প্রীতমের কাছে প্রথম জিজ্ঞাসা করবো, প্রীতম যদি সত্যি সত্যি এতটা গুরুত্বহীন হন জন বার্লা, তাহলে বেছে বেছে এই বানারহাটকেই তিরঙ্গা যাত্রার জন্য বেছে নেওয়া কেন? দেখুন, একটা উপজাতির জায়গা, চা বাগানের জায়গা, সেখানে তো বার্তা দেওয়া দরকার। সেখানেও আজকে ভারতবর্ষের এই যে সেনার সাফল্য, এই সাফল্য প্রত্যেকটা জায়গায় হচ্ছে, তো বানারহাটে হচ্ছে। আমরা এই জন বার্লা চলে গেছেন, এর আগেও তো উনি দেখুন, উনি তো প্রকাশ্যে বলেছিলেন যে 2024-এ উনি ইলেকশন করছেন না, নানা রকম কথা বলেছিলেন, নানা রকম তৃণমূলের নেতা মন্ত্রীদের সাথে আমরা ওনাকে মিটিং করতে দেখেছিলাম, কিন্তু ইলেকশনে উনি কিছু করতে পারেননি। আমাদের ক্ষতি হবে যে ওনার একটা ভোট, এছাড়া ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হবে না। অপ্রাসঙ্গিক কথা, ওনার কথা এর আগে এরপরে উনি শুভেন্দু অধিকারী সম্পর্কে যেটা বলেছেন সেটা কোর্টে জবাব দিতে হবে। তো ওনাকে নিয়ে আমরা বেশি কথা বলতে কোনো ইচ্ছা নেই। ওনার খুব বেশি আমাদের একটা ভোটের ক্ষতি হবে, থেকে বেশি কিছু হবে না। বেশ, আমি ভাস্কর সিনহার কাছে জিজ্ঞাসা করবো। ভাস্কর সিনহা, আমি আপনার কাছে আমার প্রশ্ন, এই একের পর এক বিজেপি থেকে লোককে দল ভাঙিয়ে আপনারা নিয়ে তো আসছেন, কিন্তু সত্যি সত্যি কি তার কোনো প্রভাব নির্বাচনে পড়বে? মানে নির্বাচনে প্রভাব রাখার মতো কোনো ক্ষমতা কি এদের আছে, নাকি এরা সবাই আসলে ওই বিজেপির পতাকাটা ধরেছেন বলেই জিতেছেন, তৃণমূলে এলে এদের দিকে কেউ ফিরেও তাকাবে না? জন বার্লা যখন তৃণমূলে জয়েন করলেন, উনি কি বলেছিলেন আপনার মনে আছে কি? উনি একজন আদিবাসী নেতা এবং বিজেপি যে আদিবাসী স্বার্থ বিরোধী সে কথাটা মনে করিয়ে দিয়েছেন। আদিবাসী ভোট বিজেপির সাথে নেই, সুতরাং জন বার্লা জয়েন করার মাধ্যমে যে এটা বোঝা লাগানো গেল যে আদিবাসীদের সঙ্গে যে বিজেপি নেই, এই বার্তাটাও তিনি দিয়েছেন এবং সেই জন্য উনি তৃণমূলে জয়েন করেছেন। এবং এখানে জন বার্লা এই যে আপনি আদিবাসী ভোটের কথাটা বলছেন ভাস্কর বাবু, এই যে আদিবাসী ভোটের কার্ডটা আপনারা খেলতে চাইছেন, আমি যদি পাল্টা বলি, শুভেন্দু অধিকারীর বক্তব্যটা আপনি শুনলেন খেয়াল করে? উনি বললেন যে হিন্দু, আদিবাসী যেই হোক না কেন, যে ধরনের জনজাতি বা জনগোষ্ঠীর মানুষই থাকুন না কেন, শুভেন্দু অধিকারীর বক্তব্য, অমুসলিম মানুষ যারা আছেন এই অঞ্চলের বা এই এলাকার বা উত্তরবঙ্গের, তারা কেউই বিজেপি ছাড়া অন্য কাউকে ভোট দেবেন না। অর্থাৎ আপনারা যখন এই আদিবাসী কার্ডটার উপর ভরসা রাখছেন, শুভেন্দু অধিকারী ভরসা রাখছেন আদিবাসী এবং সাধারণ হিন্দুদের মধ্যে জোট, যে জোটে বিজেপি এগিয়ে ছিল এবং এগিয়ে থাকবে, এটা তাদের ক্যালকুলেশন। আমি বলছি, শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের নেতা নন। উত্তরবঙ্গ সম্পর্কে উনার কি ধারণা আমি জানি না, উনার দাবিতে সেটা ফলাফল হবে এটা বলা যায় না। উনি পূর্ব মেদিনীপুরের নেতা, সেখানেই তাদের সংগঠন ভেঙে গেছে, সেটাও উনি কিন্তু আর উপেক্ষা করতে পারছেন না।
এখানে উনি নিজেকে একটা পশ্চিমবঙ্গে একটা বড় বিজেপি নেতা, সারা বাংলার নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ওখানে গেছেন, কিন্তু আদিবাসী সম্প্রদায় ভোট নিয়ে কোন রকম ধারণায় উনার নেই। ভাস্করবাবু বলছেন শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের নেতা নন, তিনি দক্ষিণবঙ্গের একটি জেলার নেতা এবং দক্ষিণবঙ্গেরই মূলত নেতা। আমি জানি না তৃণমূল কংগ্রেসে এইভাবে পরিচয় দেওয়ার মতো আলাদা করে উত্তরবঙ্গের নেতা কেউ আছেন কিনা, তার কারণ যদি তা হতো তাহলে বিজেপির হাতে একটা বড় অংশের উত্তরবঙ্গের এই এত সংখ্যক সিট, এত সংখ্যক সংসদীয় বা বিধানসভা আসন কি যেত, যাওয়ার সুযোগ পেত যদি সত্যি কেউ তৃণমূলে অবিসংবাদী থাকতেন, যাকে উত্তরবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের নেতা বলে মনে করেন। আমি প্রীতমের কাছে যাবো, প্রীতম আপনার কাছে যাবো, কিন্তু তার আগে আরো একবার জন বার্লা, তারই প্রায় দোরগোড়াতে আজকে শুভেন্দু অধিকারীর এই তিরঙ্গা যাত্রার ডাক কিভাবে দেখছেন জন বার্লা বিজেপিতে তৃণমূলে জয়েন করার পর? কি মনে হচ্ছে? আসবে আর যাবে, আয়ারাম গায়ারাম। তাহলে কি ভয় পেয়েছে? হইতেও পারে ওরা, আরে আর নোটিফিকেশন করেছে, আরে হসপিটাল নিয়ে তো কেন হয় নাই, হ্যাঁ ওর জন্যে নোটিফিকেশন যদি করতো তো কেন্দ্রকে করো না, কে আটকাইছে খোঁজবিন করে ওইটা করে দাও না। আর বড় বড় নাম নিজের বিরোধী দল নেতা মনোজ তিগা বলে বড় বড়, আমাকে ক্রেডিট লাগবে না, নিজে ক্রেডিট নাও, কিন্তু হসপিটাল হয়ে যায়। শুভেন্দু অধিকারী এসে কি তার ভোট ব্যাংক ধরে রাখতে পারবে না? দিলীপ দা গ্রাস রুট থেকে কাজ করে আসছেন উনি, আমরা গ্রাস রুটের লিডার, হ্যাঁ আমাকে ও চালাবে, কালকে আসছে ও আমাদেরকে চালাবে, দিলীপ দাকে চালাবে, দিলীপ দা এমনি 100 আছে। তাহলে জন বার্লা কি শুভেন্দু অধিকারীর এই পদযাত্রা নিয়ে চিন্তিত নয়? চিন্তা নাই। শুভেন্দু অধিকারী এবং বিজেপি দাবি করছেন জন বার্লা তাদের কাছে কোনো চিন্তাই নয়, তারা পাত্তাই দিচ্ছে না। অন্যদিকে জন বার্লা বলছেন শুভেন্দু অধিকারীর এই পদযাত্রা নিয়ে তার কোনো চিন্তা নেই। আমি প্রীতম এর পাঁচখানে একটাই কথা আমার খুব ইন্টারেস্টিং লাগলো, জন বার্লা তৃণমূলে যাওয়ার পর তার নতুন করে দিলীপ ঘোষের কথা মনে পড়েছে এবং তিনি বলছেন দিলীপ ঘোষ অনেক সিনিয়র নেতা, জন বার্লা নিজেকেও বলছেন যে তিনিও অনেক সিনিয়র নেতা, শুভেন্দু অধিকারীর কথায় তারা চলবেন না। তাহলে এই গন্ডগোলটা কি এইখানে, মানে ওই নব বিজেপি আর আদি বিজেপির গন্ডগোল? প্রীতম শোনা যাচ্ছে? তৃণমূল শুনতে পাচ্ছ? হ্যাঁ শোনা যাচ্ছে প্রীতম, বলুন। হ্যালো, হ্যাঁ বলছি উনি নব্য তৃণমূলে যেতে গেলে নানা রকম ভাবে তার প্রকাশ করতে হয় যে উনি কত বড় তৃণমূল, সেই জন্য উল্টোপাল্টা কথা বলবেন। উনি তো কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, আর বিরোধী দল নেতা তো পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা। দেখছেন না ভাস্কর বাবুরা কি করে পশ্চিমবঙ্গে ভাগ করার চেষ্টা করছেন, বলছে উত্তরবঙ্গের নেতা উনি না, আরে পুরো সমগ্র পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা। আমাদের মধ্যে মানে আপনার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ পুরো পশ্চিমবঙ্গ উন্নতি করার চেষ্টা করা হয়, সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি করেছে। তুমি দেখেছো যে কি করে এই হসপিটালের কথা বলছে, এই হসপিটালের জমি নিয়ে কি করে মমতা ব্যানার্জি জমি দেয়নি, সেটা আছে কল্যাণীতে এইমস হয়েছে, কিন্তু আমরা দাবি করেছি জমি দিলে আমরা ওখানে আরেকটা এইমস করবো, এবং সেই জন্য কথাবার্তা চলছে, তার লেটার ফেটারও চলে এসছে। ওখানে দেখেছো তুমি একটার পর একটা এয়ারপোর্টের কোনো উন্নতি সাধন আজকে পশ্চিমবঙ্গ সরকার করেনি। আমরা অনেক কষ্টে কুচবিহারের সেই এয়ারপোর্টটা চালু করার পরেও সেটা ঠিকঠাক করে চলছে না, বিকজ অফ পশ্চিমবঙ্গের সরকারের উদাসীনতার জন্য। তো সুতরাং উন্নতির কথা বললে নিশ্চিতভাবে প্রীতম এবং ভাস্করবাবু দুজনকেই বলবো, নিশ্চিতভাবে প্রীতমবাবু এবং ভাস্করবাবু, যদি উন্নয়নের প্রতিযোগিতা হয় তাতে সত্যি সত্যি সাধারণ মানুষ বেনিফিট করবেন। জন বার্লা বলছিলেন না নামের কি দরকার আছে, কাজটা হলেই তো হলো, কিন্তু সত্যিই কি উন্নয়নের প্রতিযোগিতা হচ্ছে, নাকি উন্নয়নের দাবির সঙ্গে উন্নয়নের প্রতিযোগিতার দাবির সঙ্গে সঙ্গে আসলে এই আদিবাসী ভোট, হিন্দু ভোট, মুসলিম ভোট, অমুসলিম ভোট, এর চুলচেরা বিশ্লেষণ চলছে এবং সেই বিশ্লেষণেই আসলে প্রত্যেকে এগোতে চাইছেন। উন্নয়ন আদৌ কি সত্যি মাথায় আছে? মানে আমি আপনাদের মাথায় থাকার কথা বলছি না, আমি বলছি এজেন্ডার মাথায় থাকার কথা। আপনারা আমার সঙ্গে থাকুন। শুভ, সাংগঠনিক রদবদল করছিল তৃণমূল কংগ্রেস এবং সেটা সম্পূর্ণ করার পরে একটা তুলনাও আসছিল যে বিজেপিরটা এখনো সম্পূর্ণ হলো না, বিজেপির সাংগঠনিক নির্বাচন রাজ্যে এবং সারা দেশ জুড়ে এখনো সম্পূর্ণ নয়, তার কারণ ওখানে সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হননি, রাজ্যের সভাপতি নতুন নির্বাচিত হননি, কয়েকটি সাংগঠনিক জেলার অল্প কয়েকটি হলো বাকি আছে। তার মধ্যে তৃণমূল এই সাংগঠনিক নির্বাচন বা রদবদল করে এগিয়ে গিয়েছিল, সবাই বলছিলেন সত্যি কতটা এগিয়ে যাওয়া হলো? একদমই, যে কারণে তোমার থেকে এই মুহূর্তে আমি দুটো শব্দ ধার করছি, এক হচ্ছে উন্নয়ন আর হচ্ছে স্ট্র্যাটেজি। কারণ দোরগোড়া যখন ভোট করা নাড়ছে তখন এই উন্নয়ন এবং স্ট্র্যাটেজি দুটোর একটা মেলবন্ধন ঘটে। অনির্বাণ যেরকম বললো ঘটলে ভালো, তার কারণ ভোটের মাধ্যমে যদি উন্নয়ন আসে ভালো, কিন্তু সাংগঠনিক রদবদল করতে গিয়ে তৃণমূল কংগ্রেস কি অস্বস্তিতে পড়লো, এ প্রশ্ন পরিস্থিতি তুলছে। আপনারা জানেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘটনা, অনুব্রত মণ্ডল তাদেরকে জেলা সভাপতি পদ থেকে সরানো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যাখ্যা দিতে হলো, সবার প্রতিনিধিত্ব রাখতে কোর কমিটি গঠন, কোথাও কোনো সমস্যা
সমস্যা নেই, এ দাবি করছেন কে? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কোর কমিটিতে যারা ছিলেন সেখানে অনুব্রত মণ্ডলও থাকবে। গতকাল কোর কমিটির মিটিংও হয়েছে বীরভূমে, আপনারা দেখেছেন। এবং উত্তর কলকাতার ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছে, সেখানে 7 জন এমএলএ, তার সাথে অ্যাডিশনাল 2 জন ট্রেড ইউনিয়নের স্বপন সমাদ্দার এবং জীবন শাহ, তাদের 2 জনকে সংযোজিত করা হয়েছে এবং 9 জনের একটা কোর কমিটি করা হয়েছে। 9 জনের কোর কমিটি করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছে। তারা সবাই মিলে যৌথভাবে কথা বলে, প্রত্যেকটা এমএলএ রিপ্রেজেন্টেশন যদি থাকে তাহলে সবাই মিলে টিম ওয়ার্ক করে কাজ করবে। এতে কার ক্ষমতা খর্ব হলো, কাকে বেশি পুরস্কৃত করা হলো, এটাকে এভাবে দেখা ঠিক না। কেউ রয়েছে কলকাতায়, কেউ রয়েছে কোনো জেলায়, কেউ গেছে কোনো তীর্থস্থান ভ্রমণে, সবাইকে তো 1 ছাদের তলায় আসতে 2 দিন টাইম লাগে। তো নিশ্চিতভাবে বীরভূমে যেমন গতকাল হয়েছে, অপেক্ষা করুন, নিশ্চিতভাবে উত্তর কলকাতাতেও হবে। আপনারা শুনলেন কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু পদ হারালে কি বদহজম হয়, এ প্রশ্ন আমরা করিনি, কিন্তু জেলা সভাপতি পদ হারানো নিয়ে মুখ খুলতে গিয়ে অনুব্রত মণ্ডল অনেকটা এই ধরনের ইঙ্গিতে দিলেন। শুনুন তার মুখ থেকে কি বলছেন তিনি। আমার পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয়। আমাকে তো মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিল, তখনই হয়ে যেত। আমি হলে তো অনেক আগে এমএলএ, এমপি, মন্ত্রী সবই হয়ে যেত। পদের ময় আমি করি না, আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনা করি। মানুষ সঙ্গে থাকতে পারলি, মানুষের পাশে থাকলি, সেটা আমার কাজ। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাবো, অন্য দলে গিয়ে যে তার জেল কাটতে হতো না। আমি প্রথম ভাস্কর বাবুর কাছে আসবো। ভাস্কর সিনহা রায়, আচ্ছা, যদি সত্যি সত্যি এর মধ্যে পদ হারানো, পদ প্রাপ্তি, এসব অঙ্ক না থাকতো, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুসরণ করে বলছি, তিনি যেভাবে বলছেন যে কাকে প্রমোশন দেওয়া হলো, কার ডিমোশন হলো, এরকমভাবে দেখাটা ঠিক নয়। তাহলে শুধুমাত্র বেছে বেছে গোটা পশ্চিমবঙ্গের এতগুলো জেলার মধ্যে বীরভূম আর কলকাতা উত্তরের জন্য আলাদা ব্যবস্থা কেন? বাকিগুলোতে তো এরকম ব্যবস্থা নয়। না, এটা তো দলের সিদ্ধান্ত। কোন অঞ্চলে কিভাবে দল কাকে কি করবে, এটা তো দল তো তার পর্যালোচনা করে। যাদেরকে নেওয়া হয়েছে কাদের সুবিধার জন্য, কোথায় কিভাবে দলকে সংগঠিত করবে, এটা তো দলীয় সিদ্ধান্ত। নিশ্চিতভাবে দলীয় সিদ্ধান্ত। আমার এই নিয়ে কিছু বলবার নেই ভাস্কর বাবু, যাদের দল তারা ঠিক করবেন। কিন্তু আমার শুধু সাংবাদিক হিসেবে জানার আগ্রহ একটা জায়গাতেই, যে এই যে কোর কমিটির যৌথ নেতৃত্ব, সেটা মাত্র 2টো জেলার ক্ষেত্রে কেন প্রযোজ্য হচ্ছে, বাকি জেলাগুলোর ক্ষেত্রে নয়? না, এরকম তো কোনো বিষয় নয়। প্রত্যেকটা জায়গার ইকুয়েশন, প্রত্যেকটা জায়গার পরিস্থিতি, সেখানে লড়াই, এগুলোকে বিচার করে কেউ কিন্তু বিরক্ত হননি। সকলেই কিন্তু একসঙ্গে কাজ করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। সুতরাং এখানে যখন সকলে একসঙ্গে কাজ করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ, তাহলে সেখানে যারা দলের নন তাদের কি কিছু বলার থাকতে পারে? না, নিশ্চিতভাবে থাকতে পারে না। কিন্তু আমার এখানে অনুব্রত মণ্ডলের কথা প্রেক্ষিতে কিছু বলার আছে প্রীতমকে। প্রীতম, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, তৃণমূলের সাংগঠনিক পরিবর্তন নিশ্চিতভাবে আপনাদের এত মাথা ব্যথা থাকার কথা না, কিন্তু অনুব্রত মণ্ডলের কথা একটা খোঁচা ছিল, জেল যখন খেটেছি তখন আর দল পরিবর্তন করব না। দল পরিবর্তন করতাম যদি জেল খাটার মতো ব্যাপার না থাকতো। মানে এরকম কোনো অফার টফার ছিল নাকি আপনাদের দিক থেকে? জেলে যেতে হবে না, দলটা পরিবর্তন করে ফেলেন অনুব্রত মণ্ডল। মমতা ব্যানার্জির প্রিয় কেষ্টবাবুই বলতে পারবেন যে উনি কত টাকা চুরি করেছেন, আজকে কেন ওনার প্রত্যেকটা অ্যাকাউন্ট ফ্রিজ আছে, কেন প্রায় অনেক ওনার সম্পত্তি আছে ক্রোক করে নেওয়া হয়েছে। না, সেটা অন্য কথা। কিন্তু প্রীতমবাবু, অনুব্রত মণ্ডলকে দল পরিবর্তনের অফার যদি কেউ করে থাকে রাজ্যে, বামেরা বা কংগ্রেস তো করবে না, এই মুহূর্তে করে থাকলে বিজেপিরই করার কোনো সম্ভাবনা থাকতে পারে। আপনারা করেছেন আমি বলছি না, কিন্তু অনুব্রত মণ্ডলের কথা যেন একটা খোঁচা আছে। অফার টফার ছিল আপনাদের? অনুব্রত মণ্ডল তো অনেক খোঁচা দিয়েছিলেন। অনুব্রত মণ্ডল তো স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে বলেছিলেন বোম মেরে উড়িয়ে দেবো, স্বরাষ্ট্রমন্ত্রী কোনো কথা বলেননি। অনুব্রত মণ্ডল কি বললো না বললো তা নিয়ে ভারতীয় জনতা পার্টি ভাবিত না। দেখুন, আজকে কিছু বলেননি ঠিক কথা, কিন্তু অনুব্রত মণ্ডল পুলিশকে যে বোম মেরে উড়িয়ে দেবো বলেছিলেন, কথাটা সত্য, মানে কথাটা টেলিভিশন ক্যামেরায় রেকর্ডেড আছে। তাহলে কি শুভজিৎ, অনুব্রত মণ্ডলের কথাতে ক্ষেত্রেও কিছু সারমর্ম বা বাস্তব আছে? প্রীতম এড়িয়ে যেতে চাইছেন আমি জানি না। এআইডিএসও এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষের খবর আসছে। শুভজিৎ, ছাত্র এই ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করেই এক প্রকার রণক্ষেত্রের চেহারা নেয় কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় চত্বর। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন। রীতিমতো হাতাহাতি, মারপিট বিশ্ববিদ্যালয় চত্বরের সামনেই। এআইডিএসও কর্মীদের রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে, কোন রকম প্রাণ বাঁচিয়ে পালিয়েছেন তারা। এই ছবি সব কথা বলছে, বর্ণনার অপেক্ষা রাখে না। দেখুন সেই ছবি। ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে আজকে ধুন্ধুমার কাণ্ড।
কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় চত্বরের ছবি দেখছেন আপনারা। আমার সহকর্মী সুমন কল্যাণ ভদ্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, এরকম পরিস্থিতি কেন হলো? এভাবে প্রকাশ্যে মারামারি করছেন তারা? দেখো, আজকের এই যে ঘটনা, ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল এআইডিএসও, তারাই কিন্তু আজকে ধর্মঘট সফল করতে যায়। তাদের যেটা দাবি যে ধর্মঘট সফল হয়েছে, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ এই সময় কিন্তু এসে একটা সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে কিন্তু যথেষ্ট বাদানুবাদ হয়, দুই পক্ষের মধ্যেই হাতাহাতি হয়েছে। দুপক্ষই কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং দুপক্ষই কিন্তু আক্রান্ত হয়েছে। ফলে সব মিলিয়ে এই গন্ডগোলকে জেরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান অবস্থা, এটা যথেষ্ট উত্তেজনা প্রবণ এই মুহূর্তে। তারা যারা জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যে ধর্মঘট একেবারেই সফল হয়নি। আর যখন ছাত্রছাত্রী আমরা একজন পুলিশকে দেখছি সেখানে আটকাচ্ছেন, একজন পুলিশকে দেখছি আটকাচ্ছেন, পুলিশ আবার যেদিকে নেই সেদিকে আবার তারা মারপিট করছে। এটা অদ্ভুত দৃশ্য। পুলিশের ভূমিকা কি? একেবারে পুলিশের সামনে এই ঘটনা ঘটেছে। তৃণমূল ছাত্র পরিষদ দাবি করছে এআইটিএস এসে মারধর করেছে, উল্টো দিকে এআইটিএস এর দাবি যে তৃণমূল ছাত্র পরিষদ আক্রমণ করেছে তাদের। ফলে দুয়ের এই ছবি আমরা দেখলাম সুমন কল্যাণ, এবং এআইডিএসই হোক বা টিএমসিপি, এই রাজ্যের পুলিশের সামনে যেভাবে মারপিট করা যায় এই দৃশ্য আরো একবার দেখালো, যেটা একেবারেই কাম্য নয়, লজ্জাজনক। ছাত্র ধর্মঘট সফল করে ফিরছিলাম, তখন ওই তৃণমূলের কিছু দুষ্কৃতী বাহিনী, গুন্ডা বাহিনী, বহিরাগত, তারা ড্রিঙ্ক করে এসে রীতিমতো মদ খেয়ে এসে বড় বড় লাঠি ছোটা নিয়ে এসে আমাদের ইউনিভার্সিটি ছাত্রদের ওপর, তারা নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর তারা আক্রমণ করছে। আর এবার সরাসরি চাকরিহারা, যোগ্য চাকরিহারা শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, যারা উস্কাচ্ছে তারাই মামলা করেছে, রাস্তা আটকে আন্দোলন ঠিক নয়, এই আন্দোলনে বাইরের লোক রয়েছে বলেও দাবি মুখ্যমন্ত্রী। যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি, চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল। আমি নিজে ওদের সাথে মিটিং করেছি। শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান, সৌজন্য এটুকু প্রত্যাশা করি। রাজনীতির ঊর্ধ্বে থেকে তারা সমাজকে সেবা করুক, বাচ্চাদের শিক্ষা দিই। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে, টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। কিন্তু কোনো রাজনৈতিক দল যদি মনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন, তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোয়েশ্চেন থাকবে, কোর্টে গিয়ে কেসটা তো আপনারা করেছিলেন, এটা করা কি ঠিক ছিল? এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো সুমনের সঙ্গে। সুমন, মুখ্যমন্ত্রী এর মধ্যে বাইরের ইন্ধন পাচ্ছেন, মুখ্যমন্ত্রী এর মধ্যে এটাও বলছেন যারা চাকরি বাতিল করানোর জন্য আদালতে মামলা লড়েছেন তাদের ইন্ধনেই নাকি যোগ্য চাকরিহারা শিক্ষকরা এখন আন্দোলন করছেন, এবং তাদের এই আন্দোলনের মধ্যে গাজোয়ারি আছে, অর্থাৎ তারা রাস্তা আটকাচ্ছেন, তারা অন্য মানুষকে আটকাচ্ছেন। মোটের উপরে এতদিন পর্যন্ত সব্যসাচী দত্ত থেকে কুণাল ঘোষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মুখে যে ধরনের কথা শুনে এসছি আমরা, তারই মোটের উপরে সমর্থন মুখ্যমন্ত্রীর বক্তব্যে। কি বলছেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা? অনির্বাণ, টানা 13 দিন হলো বিকাশ ভবনের সামনে অবস্থান চলছে। তুমি যদি দেখো শুরুর দিকে তৃণমূল নেতা বা শাসক দলের কেউ কিন্তু এই আন্দোলনকে কটাক্ষ করেনি, বরং বলেছেন যে ওদের দাবিটা ন্যায্য দাবি। তারপর সব্যসাচী দত্তের ওই ঘটনা এবং তারপর ক্রমান্বয়ে আমরা দেখছি ক্রমাগত আঘাত দিয়ে আসছে এই আন্দোলনের প্রতি। আমার সাথে নেতৃত্বরা রয়েছেন। মুখ্যমন্ত্রী বলছেন এই আন্দোলনে বহিরাগতরা আছে, আন্দোলনের একটা লক্ষণ রেখা থাকা উচিত। আপনারা যেটা করছেন আন্দোলনের প্রতি তার সিম্প্যাথি থাকলেও কোথাও একটা আন্দোলন বড় আকার নিচ্ছে, এটা ঠিক না। দেখুন, বহিরাগত থাকছে সে তো আপনারা নিজেরাও দেখেছেন যে বহিরাগত দ্বারা আমাদের শিক্ষক শিক্ষিকারাও আহত হয়েছে। যখন কোনো নেতা মন্ত্রী এসেছিলেন 3 নম্বর গেট দিয়ে যিনি বেরোনোর সময়,
তাদেরই কিছু মানে গুন্ডা বাহিনী বলবো, তারা কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকাদের হচ্ছে হেলমেট দিয়ে পিটিয়েছিলেন, তারাও তো বহিরাগত। তো আমাদের এতজনের ভিড়ের মধ্যে কারা বহিরাগত লুকিয়ে আছে তারা আমরা তো বুঝতে পারছি না, কিন্তু আমাদের কোনো আচরণ শিক্ষক সুলভের বাইরে যায়নি। আমরা বরাবরই অহিংস আন্দোলন করে এসেছি, আমাদের দাবিটাকে সামনে রেখেছি যে আমাদের জীবন জীবিকা আজকে প্রশ্নচিহ্নের মুখে। আজকে আমরা প্রায় মৃত্যু পথযাত্রী বলতে চলে, কারণ যদি আমাদের এই দুদিনের বাজারে যেখানে আমরা 7 বছর আগে একটা যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পেয়েছি, আজকে প্রত্যেকটা মানুষ আমাদের দিকে সন্দেহের দিকে তাকাচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন এই আন্দোলনে একটা লক্ষণ রেখা থাকা উচিত। লক্ষণ রেখা তাহলে আমাদের কতটা সীমা রেখে মানে ধৈর্য সীমা রেখেছি যে সেই লক্ষণ রেখা বলছেন। আমরা এখনো পর্যন্ত লক্ষণ রেখা পারটা কি করেছি কোনো? আজকে আমরা যে আন্দোলনটা করেছিলাম, গতদিন যে আমরা আন্দোলন করেছিলাম, সেখানে না একটা মানে সরকারি কোনো জিনিসপত্র আমরা ভাঙচুর করেছি, না ভাঙাভাঙি করেছি, না কারোর গায়ে হাত তুলেছি, তাহলে লক্ষণ রেখা আমরা পার হলাম কোথায়? উনি বলছেন এই আন্দোলনে রাজনৈতিক ইন্ধন আছে এবং যারা কোর্টে কেস করেছে তারাই আপনাদের প্ররোচনা দিচ্ছে। দেখুন, আমাদের মঞ্চ বরাবরই অরাজনৈতিক ছিল, কোনোদিন কোনো রাজনৈতিক একে মানে আমন্ত্রণ জানায়নি, এবং যারাই এসেছে তাদেরকেই আমরা বারবার বলেছি আপনার রং আপনার পতাকা ছেড়ে আপনারা যদি আসেন এবং আমাদের জন্য কি করতে পারেন সেইটাকে বলার জন্য আসুন। আপনার প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রেসিডেন্ট তাদের কাছে আমাদের বার্তা এবং সিজিআইয়ের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে পারেন কিনা আসুন। তারা যদি পার্টির রং মানে বাইরে রেখে যদি আসে তাহলে তারা নিজেদের দায়িত্বে এসেছেন, আমরা কিন্তু কাউকে কোনো মানে নিমন্ত্রণ জানাইনি। অর্থাৎ অনির্বাণ, তুমি বুঝলে যে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে খণ্ডানোর চেষ্টা করছেন এখানকার আন্দোলনকারীরা। আমি দূরে ছবিটা দেখাতে বলবো, দেখো প্রচন্ড রোদ, তাই মেট্রো স্টেশনের নিচে ছাওয়ার নিচে চাকরিহারা শিক্ষকরা তারা বসে রয়েছেন। এটাই বাংলার শিক্ষকদের বর্তমান অবস্থা। একেবারে আপাতত তোমাকে ধন্যবাদ সুমন। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের সঙ্গে। আমি চলে যাবো আবারও, আমার সঙ্গে রয়েছেন দুটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমার সঙ্গে রয়েছেন প্রীতম দত্ত, বিজেপি মুখপাত্র, এবং আমার সঙ্গে রয়েছেন ভাস্কর সিনহা রায়, রাজনৈতিক কর্মী এবং তৃণমূল সমর্থক। ভাস্করবাবু, আমি যতবার শুনছিলাম মুখ্যমন্ত্রীর বক্তব্যটা এবং এদের কথা শুনছিলাম, আমার একটা কথা মনে পড়ছিল, আপনারও নিশ্চিতভাবে মনে আছে, যে কোনো তৃণমূল কর্মী বা সমর্থকই অত্যন্ত গর্বের সঙ্গে ইতিহাসটা মনে করেন। সিঙ্গুরে মাত্র 400 একর অনিচ্ছুক জমিদাতাদের জন্য আন্দোলনের সব রাজনৈতিক দলের রং লাগতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু 26,000 শিক্ষকের চাকরি ফেরতের জন্য যদি ধরেই নি মুখ্যমন্ত্রীর কথা এখানে রাজনৈতিক রং আছে, সেটা খারাপ কেন? মানে রাজনৈতিক রং থাকাটা কি পাপ? না, আমি আপনাকে বলছি তাহলে সরাসরি রাজনৈতিক ভাবেই তারা আন্দোলনটা করতে পারতেন, কিন্তু পেছন থেকে রাজনৈতিক দলের মদত আছে। 1, 2 হচ্ছে সিঙ্গুর আন্দোলনের ফলে শতাব্দী প্রাচীন জমি অধিগ্রহণের আইনের পরিবর্তন করেছিলেন ভারতবর্ষের সরকার। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটা সঠিক ছিল, যে জমি অধিগ্রহণটা ভুল ছিল সেটা প্রমাণ হয়েছে। এটাও তো মানবেন ভাস্কর বাবু, সিঙ্গুর আন্দোলনের ফলে যেরকম শতাব্দী প্রাচীন জমি অধিগ্রহণ আইন পরিবর্তন হয়েছিল, তেমনি এই যোগ্য চাকরি হারা শিক্ষকদের যেভাবে চাকরি গেছে সেটাও তো একটা মানে বিরল একটা রায় গেছে, এবং যে রায়ে বলা হয়েছে যে এরকম প্রাতিষ্ঠানিক দুর্নীতিটাও বিরল। না, সেখানে লড়াইটা তো তাহলে তাদের তো সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। তার কারণ হচ্ছে আইনের মাধ্যমে যদি কোনো বিষয়কে নিষ্পত্তি করতে হয়, তাহলে তার যদি রায়, সেই রায়কে পরিবর্তন করার ক্ষেত্রে নিশ্চয়ই বিকাশ ভবন গড়িয়ে দিলে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্দি করে রাখলে বা এরকম কোনো কিছু মানে হিংসাত্মক আচরণ করলে সেটাতে কি রায় বদল হয়ে যায়? না, হয় না তো ভাস্কর বাবু। তার তো সব থেকে বড় সাক্ষী আমরা। ধরুন এই সিঙ্গুরের ওই 400 একর অনিচ্ছুক জমিদাতাদের জন্য গোটা সিঙ্গুর এবং পশ্চিমবঙ্গের শিল্পভূমিকে শ্মশান করে দিয়ে টাটারা চলে গেলেন 2008 সালে, আর টাটাদের জমি নেওয়াটা যে বেআইনি ছিল সেটা প্রমাণ করতে সুপ্রিম কোর্টে লেগে গেল তারপরে আরো 8 বছর। ওটা তো সত্যি জমিহারারা জমি ফেরত পাননি। এটা তো ঘটনা, এটা ইতিহাস স্বীকৃত। তৃণমূল এটা বারবার প্রমাণ করেছে ভাস্করবাবু। ঠিক, হ্যাঁ, না এটা ঠিক, কিন্তু এখানে যারা অবস্থান করছে তারা যা দাবি করছে সেই দাবি পূরণ করার মতন জায়গায় কিন্তু মানে বিকাশ ভবনের কেউ নেই, অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ও নেই। সুতরাং এটা আইনি বিষয়। ঠিক যেভাবে ওই জমিদাতাদের দাবি পূরণ করার জায়গায় বামফ্রন্ট সরকার ছিল না, জমিটা নেওয়া হয়ে গিয়েছিল, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে ফেরত পেতে হয়েছে, মানে সুপ্রিম কোর্ট গোটা প্রক্রিয়াটাকে বাতিল করেছে। ঠিক যেভাবে যোগ্য চাকরিহারাদের চাকরি দেওয়ার প্রক্রিয়াটাকে পুরোপুরি বাতিল করেছে। আমি প্রীতম দত্তের কাছে যাবো। প্রীতম বাবু, তাহলে কি মনে হয় কোথাও ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যোগ্য চাকরিহারাদের আপাতত সুপ্রিম কোর্টেই টানা পড়ে থাকা উচিত? কারণ সত্যি আন্দোলনে টাটা তাড়ানো যায়, কিন্তু চাকরি ফেরানো যায় না বা জমিও ফেরানো যায় না, এটা প্রুভড।
না অনির্বাণ, এখানে এই ভাস্করবাবুরা বারবার এড়িয়ে যাচ্ছেন। প্রথমত নির্লজ্জ একটা মুখ্যমন্ত্রী প্রথমত চাকরি চুরি করে নিলেন, তারপর এদেরকে পেটাচ্ছেন, কিন্তু কথাটা সেটা না। কথাটা হচ্ছে আজকে ওনাদের কি ব্যাপার, আজকে সুপ্রিম কোর্টে এনারা রিভিউ পিটিশন করতেন, যোগ্য অযোগ্য আলাদা করতেন। মুখ্যমন্ত্রী নিজেই বললেন, কয়েকদিন আগে ওনাদেরকে মিটিং করেছিলেন, আমরা দেখলাম তারা কিন্তু যোগ্য ব্যাচ পরে ঢুকেছিল। তার মানে মুখ্যমন্ত্রীর কাছে সে যোগ্যতার তালিকা আছে, সেখানে যোগ্য ব্যাচ দিল কি করে? তো সুতরাং এই জন্যই তো আন্দোলন, এই জন্য ওনারা বলেছে যে আপনাদের কাছে যে ওয়েমার শিটের কপিটা সিবিআই বার করে দিয়েছে সেটার মান্যতা দিন এবং সেটা দিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করুন এবং মেনে নিন যে আপনারা 7,000 চাকরি চুরি করেছিলেন এবং তারা কি করে আপনি কি করবেন সেটা তাদের ব্যাপার। কিন্তু তারা যারা যোগ্য তারা কিছু পেয়ে যেত, সেই জন্য তারা আন্দোলন করছে। কিন্তু এই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম আমি আপনার কথা সূত্র ধরে একবার জন্য যাবো ভাস্করবাবুর কাছে। ভাস্করবাবু, খুব একটা সংক্ষিপ্ত প্রতিক্রিয়া চাইবো। যেমন ধরুন বারবার যে সিঙ্গুরের সঙ্গে তুলনাটা আসছে বলে বলছি, সুপ্রিম কোর্টে কিন্তু সিঙ্গুরের অনিচ্ছুক জমিদাতাদের একটা তালিকা জমা পড়েছিল। আপনারা যেরকম বারবার মামলা করতে করতে গেছেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত, তো মুখ্যমন্ত্রী ইতিমধ্যে যোগ্য চাকরিয়ালা শিক্ষকদের সঙ্গে মিটিং করেছেন, মানে রাজ্য সরকারের কাছে তালিকা আছে যোগ্য কারা, তো সুপ্রিম কোর্টে এই তালিকাটা রাজ্য সরকারের তরফ থেকে জমা পড়ছে না কেন? না না, সিবিআই উদ্ধার করেছে, সিবিআই জমা দিয়েছেন, যার উপরে নির্ভর করে যোগ্য অযোগ্য নির্ধারিত করেছে এবং যোগ্য প্রার্থীদেরকে সিবিআই নিশ্চয়ই সেই তালিকাটা শেয়ার করেছে রাজ্য সরকারের সঙ্গে, না হলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যোগ্য ব্যাচ ঝুলিয়ে যারা গেলেন, যাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মিটিং করলেন, তারা যোগ্য, এটা তো একটা ন্যূনতম প্রমাণ নিশ্চয়ই রাজ্য সরকারের কাছে ছিল। মুখ্যমন্ত্রী তার যাত্রার সঙ্গে মিটিং করতে যাবেন না। তাহলে সিবিআই এর জমা দেওয়া যে যোগ্য এবং অযোগ্য যে লিস্ট, সেই লিস্টটাকে আপনি কি কনসিডার করবেন না? বেশ, আমরা তো ভাস্করবাবু এবং প্রথম আমাদের সঙ্গে থাকুন। চাকরিহারা শিক্ষকদের যে কোনো সাহায্য করতে প্রস্তুত, প্রস্তাব দিলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করানোর চেষ্টা করবেন বলে আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা জানি তারা এক একটি দলকে এক এক রকম টাস্ক দিয়েছেন, বিজেপিকে দিয়েছেন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করানোর টাস্ক, আর অন্যদিকে চাকরিহারা শিক্ষকদের পাশেই কার্যত দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের অধিকার সকলেরই আছে, মত অভিষেকের। আমি গেছিলাম এবং আমি ওদের প্রস্তাব দিয়েছি যে ওদের যে সুচিন্তিত মতামত, ওরা বিরোধী দলনেতা কোনো একটা দলের নয়, রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা, সরকারি ব্যবস্থা দ্বারা আক্রান্ত সকলের প্রতিনিধি। অতএব তারা যদি সুনির্দিষ্ট প্রস্তাব দেয়, সেটা তো আমার হাতে নয়, আমি কথা বলে তাদের জানাবো। কিন্তু আমার কাছে এরকম প্রস্তাব আসেনি। সেদিন খোলা মঞ্চেই আমি তাদের প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা কী ধরনের সহযোগিতা চান বলবেন, যে ধরনের সহযোগিতা আমার বা আমাদের দ্বারা সম্ভব সেটা আমরা করব। আমি কোনোভাবে চাই না এই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক, কিন্তু যারা আন্দোলন করছে আমার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো হিংসাত্মক হয় না। আমি কিছু ফুটেজ দেখেছি, আমি কাউকে দায়ী করছি, যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে। আন্দোলন কখনো উগ্র হয় না, আন্দোলন কখনো হিংস্র হয় না। গান্ধীজি অহিংসার কথা বলেছিলেন, নন ভায়োলেন্সের কথা বলেছিলেন। আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু কোনোভাবে আন্দোলন যেন হিংস্র না হয়, আন্দোলন যেন কোনোভাবে বল প্রয়োগ করে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে, কিছুভাবে গেট ভেঙে জোর জবরদস্তি বল প্রয়োগ করে, সেটা হলে আন্দোলনের যে সারমর্ম বা যে এসেন্সটা সেটা কোথাও হারিয়ে যায়, এটা আমার দৃঢ় বিশ্বাস। বাকি আন্দোলন যে কেউ করতে পারে, এতে অসুবিধার তো কিছু নেই। আর সরকারের ইন্টেন্ট পরিষ্কার করেছে, আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি সুপ্রিম কোর্টে, ম্যাটার সাব জুডিস, বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন। আর এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে তার যে মঞ্চ, সেই মঞ্চে প্রায় উপস্থিত হয়ে গেছেন। যে কোনো মুহূর্তে মুখ্যমন্ত্রী বলবেন, আমরা তার অপেক্ষা করছি। আর আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মঞ্চে উপস্থিত হওয়ার যে ছবি তা আমাদের সামনে রয়েছে টিভি9-এ, এই মুহূর্তে টিভি9-এর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আমি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া আরেকবার নিয়ে নিতে চাইবো প্রীতম আপনার কাছ থেকে। সত্যি এই যোগ্য চাকরিহারা শিক্ষকদের জন্য প্রীতম রাজনৈতিকভাবে কি আপনাদের কিছু করার আছে? যেমন এরা রাষ্ট্রপতির কাছে যেতে চাইছেন, শুভেন্দু অধিকারী বলছেন নির্দিষ্ট প্রস্তাব পাইনি, পেলে দেখবো, কিন্তু এদের চাকরি ফেরানো কিন্তু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কারো কাছে কি সম্ভব নয়? এটা তো আপনিও নিশ্চয়ই মানবেন প্রীতম। না, প্রথম ঠিকই বলেছো তুমি। দেখো আজকে অনির্বাণ এই কথাটা নিয়ে তোমার রাজনীতির ব্যাপার নেই, কিন্তু দেখুন আজকে যে কথা অভিষেক ব্যানার্জি বলছিলেন হিংসাত্মক ব্যাপার, তো হিংসাত্মক ব্যাপার মমতা ব্যানার্জিকে বোঝানোর কথা ছিল। উনি যখন ছোট ছিলেন, বাচ্চা ছেলে ছিলেন, তখন মমতা ব্যানার্জি হিংসাত্মক করেই কিন্তু বিধানসভা ভেঙে ফেলেছিল। যাই হোক, তো আজকে এই যারা যোগ্য অযোগ্য, দেখুন আমি তো বললাম যে যোগ্যদের লিস্ট অলরেডি সরকারের কাছে আছে। সেই সরকার এই রিভিউ পিটিশনে সেই যোগ্যদের তালিকাটা দিয়ে দেবে এবং মেনে নেবে যে ওনারা চাকরি চুরি করেছিল প্রায় 7,000, তাদেরটা কি করবেন না
করবে সেটা আমাদের দেখার দরকার নেই, যারা যোগ্য তাদেরও দেখার দরকার নেই। এইটাই রিভিউ পিটিশনে একসাথে অ্যাটাচ করে দিলেই হতো। ওনারা তো প্রথমে মানে দেখুন আইনি বিষয় আমি 100% বলতে পারবো না, কিন্তু দেখুন প্রথমে ওরা ডিসেম্বর অব্দি বলে নিল ডিসেম্বর অব্দি এরা চাকরি করবে, তারপর কি হবে কেউ জানে না। তো সুতরাং এই বারবার বলা হচ্ছে যে আপনারা যোগ্যটাকে আলাদা করে দিন, নাহলে তো কিছু করার নেই। কি করে সুপ্রিম কোর্ট তার বিচার করে? সুপ্রিম কোর্ট বলে দিচ্ছি, সুপ্রিম কোর্ট এর আগে অনেকবার বলেছে যোগ্যতার তালিকা দেওয়া হোক, কিন্তু যোগ্যতার তালিকা দেয়নি এসএসসি। সিবিআই একটা রেন্ডাস কাজ করে দিয়েছিল যে এরা তারা তোমার ওএমআর শিটের কিছু কপি তুমি জানো, সবাই জানি আমরা, যে গাজিয়াবাদ থেকে বার করে দিয়েছিল। সেই কপিটা তোমার একমাত্র আছে এসএসসি এবং সরকারের কাছে, সেই কপিটাকে মান্যতা দিয়ে একেবারে প্রীতম আমার সঙ্গে থাকুন। পিটিশন জমা কথা হচ্ছিল কিছুক্ষণ আগে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন বিচার ব্যবস্থার প্রতি আস্থা এবং বিশ্বাস রাখার কথা যোগ্য চাকরিহারা শিক্ষকদের, কারণ রাজ্য সরকাররা গেছেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আরও একবার রিভিউ পিটিশন নিয়ে। কিন্তু তৃণমূল কংগ্রেসের ভিতরে সবার কি একই রকম আস্থা এবং বিশ্বাস বিচার ব্যবস্থার প্রতি আছে, বা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত যারা তাদের সকলের প্রতি আছে? এই প্রশ্নটা উঠছে, তার কারণ শুভজিৎ এখন এটা বড় খবর আছে, যে কারণে তুমি যেটা বললে ফৌজদারি অবমাননা, ফৌজদারি অবমাননা, বিকাশ সহ আইনজীবী হেনস্থায়, আদালত অবমাননার মামলায় কুণাল ঘোষ সহ বাকি 7 জনের বিরুদ্ধে রুল জারি করল হাইকোর্ট। আইনজীবীদের হেনস্থার ঘটনায় 3 বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। সেই বেঞ্চের এই নির্দেশ, ফৌজদারি অবমাননা হয়েছে বলে আদালত উত্তর চায়। অভিযুক্তদের কাছে উত্তর না পেয়ে রুল জারি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের। এদিন আদালতে হাজির ছিলেন কুণাল ঘোষ। পরবর্তী শুনানি 16ই জুন বলে জানতে পারা যাচ্ছে। ফৌজদারি অবমাননা, বিকাশ সহ আইনজীবী হেনস্থায়, আদালত অবমাননার মামলায় কুণাল ঘোষ সহ বাকি 7 জনের বিরুদ্ধে এবার রুল জারি করল হাইকোর্ট। আইনজীবীদের হেনস্থার ঘটনায় 3 বিচারপতির বিশেষ বেঞ্চ গঠিত হয়েছিল। সেই বেঞ্চের নির্দেশ, ফৌজদারি অবমাননা হয়েছে বলে উত্তর চেয়েছিল আদালত। অভিযুক্তদের কাছে উত্তর না পেয়ে রুল জারি করল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। এদিন আদালতে হাজির ছিলেন কুণাল ঘোষ। জানতে পারছি পরবর্তী শুনানি আগামী 16ই জুন। মুখ্যমন্ত্রী বিজনেস সামিটের জন্য এই মুহূর্তে উত্তরবঙ্গেই নর্থ বেঙ্গল বিজনেস সামিটে মুখ্যমন্ত্রী মঞ্চে পৌঁছে গেছেন। আর ঠিক তখনই, ঠিক এর আগের বারের মুখ্যমন্ত্রীর যে শেষ উত্তরবঙ্গ সফর, মালদাতে থাকাকালীন তিনি খুন হয়েছিলেন মালদার তৃণমূল নেতা দুলাল সরকার। এবারও মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গে, তখন মালদায় তৃণমূল কর্মীকে তাড়া করে কুপিয়ে খুন। এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং খবর, মালদায় তৃণমূল কর্মীকে তাড়া করে কুপিয়ে খুন, রাতে আলো বন্ধ করে তাড়া করে রাস্তায় ফেলে কুপিয়ে হত্যা। বিজেপি কর্মীদের দিকে এক্ষেত্রে এদিকে আঙুল তুলছেন, অভিযোগের আঙুল তুলছেন নিহতের পরিবার। ইংরেজ বাজারের মহদীপুর পঞ্চায়েতের ঘটনা, বারোদুয়ারির বাসিন্দা নিহত তৃণমূল কর্মীর নাম সুবল ঘোষ। আমার বাবা টিএমসি করে, ওরা বিজেপি করে। আমার বাবা একটা বাড়িতে খেতে গিয়েছিল, ওরা 5-7 জন মিলে ধাওয়া করে আমার বাবাকে কারেন্টের লাইন মানে পালিয়ে ওটা বাবাকে মেরেছে, কোপ মেরেছে, একাধিকবার কোপ মেরেছে, একবার কোপ না, গলার শ্বাস নালি কেটে দিয়েছে। কেন খুন কেন করা হলো? খুনের তো আমার বাবা টিএমসি করে, ওরা বিজেপি করে বলে এটাই। চিনতে পেরেছো? হ্যাঁ। কি নাম? লালচাঁদ ঘোষ, বাপি ঘোষ, হৃদয় ঘোষ, রকি ঘোষ। কোন দল করে? বিজেপি। আমরা তো ন্যায্য বিচার চাই, এর কারণ হচ্ছে এখন আমার ভাগনারা সব ছোট, এখন 2টা ভাগনা আছে, এবার কেউ নাই, এখন মাথার উপর ছাদ বলতে কেউ নাই, এখন এর তো ন্যায্য বিচার না হলে তো হবে না। আমাদের প্রতিনিধি শুভতোষ এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। শুভতোষ, জানতে চাইবে ঘটনার সম্পর্কে, যেভাবে বিজেপির দিকে অভিযোগের আঙুল উঠছে। বিজেপি তো বরাবর এই রাজ্যে অভিযোগ করে এসছে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে রাজনৈতিকভাবে আক্রান্ত হওয়ার, শারীরিকভাবে আক্রান্ত হওয়ার, এবার তারাই তো অভিযোগের আঙুল, তাদের দিকেই উঠছে। দেখো, যে এলাকাটা মূলত কিন্তু এখানে মহুদীপুর এলাকা, ইংরেজ বাজারের মহুদীপুর, ইংরেজ বাজার কিন্তু বরাবরই বিজেপি এগিয়ে থাকে, এবং মহুদীপুর এলাকা সেখানে তো একটা বিজেপির একটা মানে বিশাল শক্তি রয়েছে। সেখানেই অভিযোগ যে এই তৃণমূল কর্মীকে যারা খুন করেছে তারা বিজেপির, এবং বিজেপিরই আশ্রিত। এর আগেও তারা বিজেপির কর্মী সমর্থক হিসেবে দেখা গেছে বলে তৃণমূলের অভিযোগ। ইতিমধ্যে শুধু তৃণমূল করছে না, দলগতভাবে তোমাকে বলি যে যার যে পরিবার, এই সুবল ঘোষের যে পরিবার, তারাও কিন্তু এই অভিযোগ করেছে। সুতরাং এটা স্পষ্ট হয়ে উঠছে যে বিজেপির কর্মী সমর্থকরাই কিন্তু তাকে খুন করেছে। কিন্তু কেন খুন করেছে, এটা কি আদৌ রাজনৈতিক খুন? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ এখানে যেটা দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে যে পারিবারিক বিবাদ, এবং পারিবারিক একটি সম্পত্তি নিয়ে এবং এলাকার দখলদারি নিয়ে মূলত হচ্ছে বিবাদ, এবং সেই বিবাদের জেরেই এই খুনটা করা হয়েছে বলে মনে হচ্ছে। সবচেয়ে লোমহর্ষকর বিষয় এটাই যে সেইখানে যেটা বিদ্যুৎ সংযোগ,
সেই বিদ্যুৎ সংযোগ অফ করে দেওয়া হয়েছিল এবং সে যখন নিমন্ত্রণ বাড়ি থেকে যখন সে ফিরছিল এবং তখন সে একা পেয়ে তাকে সেই সময় সেই এলাকাতে বিদ্যুৎ সংযোগ অফ করে দিয়ে তাকে ধাওয়া করে, ধারালো অস্ত্র দিয়ে নিয়ে ধাওয়া করে এবং ধাওয়া করে তাকে ধরে একাধিক কোপ মারা হয় এবং ভয়ঙ্কর নৃশংসতার সঙ্গে খুনটা করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু খুনের কারণ একেবারেই রাজনৈতিক, অর্থাৎ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে বিজেপির লোকেরা খুন করেছে, নাকি এখানে সত্যি সত্যি বহু পুরনো পারিবারিক জমি সংক্রান্ত বিবাদ ছিল, সেটা নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা রয়েছে। আমি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নিয়ে নিতে চাইবো প্রীতমের কাছে। প্রীতম, উত্তরবঙ্গের গড় রক্ষায়, জমি রক্ষায় যখন আপনারা মরিয়া, তখন একেবারে দক্ষিণবঙ্গে যে ছবি দেখা যায় তার উল্টো ছবি, এমনকি উত্তরবঙ্গে অনেক সময় আপনারা আক্রান্ত হলে আঙুল তুলেছিলেন তৃণমূলের দিকে, কিন্তু এবার আপনাদের দলের নেতা কর্মীরাই কিন্তু অভিযুক্ত তৃণমূল কর্মীকে খুনের ঘটনায়। প্রীতম, দেখুন, বিজেপি কোনোদিনও এরকম শাসন ব্যবস্থা বা এরকম গণতান্ত্রিক পদ্ধতি চায় না। আজকে আইনের পথে চলবে, যদি দোষীরা দোষী সাব্যস্ত হয় বিজেপি তার মধ্যে বাধা সৃষ্টি করবে না। বিজেপি এরকম রাজনৈতিক দল নয় এবং আমি শিওর যে এটা কোনো রাজনৈতিক ব্যাপার না। 100% আইনের কথা চলুক এবং তা তদন্ত হোক। বেশ, প্রীতম আমাদের সঙ্গে থাকুন। আপনাদেরকে আরো একটি খবর জানাবো। সাত সকালে আজ টিটাগড়ে একটা বিস্ফোরণের ঘটনা ঘটে। 4 নম্বর ওয়ার্ডের একটি আবাসনের 4 তলার ফাঁকা ঘরে ওই বিস্ফোরণ হয়। ওই আবাসনেই থাকেন তৃণমূলের কাউন্সিলর আরমান মণ্ডল। যে ঘরে বিস্ফোরণ, ভোটের সময় থেকে ঘরটি আরমান মণ্ডল নিয়ে রেখেছেন বলে দাবি প্রমোটারের, যদিও পাল্টা বিরোধীদের চক্রান্তের অভিযোগ তুলেছেন কাউন্সিলর। এই মুহূর্তে নর্থ বেঙ্গল বিজনেস সামিটে, অর্থাৎ উত্তরবঙ্গ বিজনেস সামিটে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চোখ রাখবো তাঁর বক্তব্য। मैं बिजनेस देख रही हूँ अपने हस्बैंड के साथ ही, हमारा टीम वर्क है, सो थैंक यू दी। वेरी गुड, वेल डन। नेक्स्ट, लास्ट में कोई हाथ रेस किया था? हाँ प्लीज, दोनों हैं, उनको बोलने के बाद आप बोलेंगे। नमस्कार, दीजिए पहले। मैं गीतांजलि कालिम्पोंग से। दीदी नमस्कार, मैं हैंडमेड सोप्स का बिजनेस करती हूँ और मेरा साबुन का जो बिजनेस है हैंडमेड सोप्स, वो मैं विश्व बांग्ला के साथ में जोड़ के पूरा विश्व में फैलाना चाहती हूँ और लेडीज जो है गांव में उनको एम्पावरमेंट देना चाहती हूँ। क्या बनाते हैं? हैंडमेड सोप्स दीदी। अच्छा, सोप्स जी, ओके, थैंक यू। थैंक यू वेरी मच। हाँ यस प्लीज। माइक्रोफोन पे दे दो। We manufacture drones for the Indian Armed Forces as well as civil law enforcement, and we are based out of Kalimpong, West Bengal. We also manufacture audio equipment. Thank you so much. Thank you, everybody. And we are an Indian firm, and we are certified by the Ministry of Civil Aviation as an R&D organization for an indigenous manufacturing in India. Thank you, ma'am. Thank you so much. Thank you. Thank you so much, ma'am. हेलो, नमस्कार सभी अतिथिगण को, माननीय महोदया और मंत्री साहिबा और सीएम साहिबा को मेरा नमस्कार। मैं सुनीता माड़िया अपने हस्बैंड जगदीश माड़िया के साथ संगम प्रीफेब प्रीकास्ट कंक्रीट का काम करने में इनका सहयोग करती हूँ और बहुत से गरीब बच्चों को अपने वहाँ घर के बाहर सारा शिक्षा प्रदान करती हूँ, क्योंकि मैं 93 से 2021 तक शिक्षा से जुड़ी रही, तो मैं उनको फ्री ऑफ कॉस्ट योगा सिखाना, शिक्षा बांटना, ये मेरा काम है। थैंक यू। नाउ जिला में हम सुनेंगे होटल टूरिज्म से अरिंदम घोष है अलीपुरद्वार। आप क्या और करना चाहते हैं, क्या करते हो, छोटा से बता दीजिए। मैडम আমার আলিপুরদুয়ারে 4টা হোটেল রিসোর্ট আছে এবং হসপিটাল আছে, প্রাইভেট নার্সিং হোম, আর একটা অ্যামিউজমেন্ট পার্ক করেছি যেটা নর্থ ইস্টের সবচেয়ে বড় পার্ক। সেখানে আপনার একটা গ্লাস টাওয়ার হয়েছে যেটা ইন্ডিয়াতে ফার্স্ট টাইম গ্লাস টাওয়ার, আর ওখানে স্নো ওয়ার্ল্ড, ওয়াটার পার্ক আর বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে ওখানে। আপনাদের আরো বাড়ানো
বাড়ানো যেতে পারে। হ্যাঁ, বাড়ানো। কারণ কিন্তু অনেক লোক আলিপুরের তরাই জঙ্গল ভিজিট করতে আসে, কিন্তু অ্যাকোমোডেশনের এখনো প্রবলেম আছে। হ্যাঁ, ওটা আমরা আরো বেশি অ্যাকোমোডেশন যত আপনারা বাড়াতে পারবেন তত মানুষকে আপনারা অ্যাকোমোডেট করতে পারবেন। তো ম্যাডাম 2 মিনিট কথা বলতে আমাদের একটু, ম্যাডাম আমাদের ডুয়ার্সে এখন যেটা 2016-17 দেখা গেছে যে প্রচুর টুরিস্ট আসছে, কিন্তু রিসেন্ট টুরিস্টটা কমে গেছে। কারণ ডুয়ার্স হচ্ছে মেনলি হচ্ছে লোক যেটা আসছে ফরেস্ট আর ট্রাইবাল ড্যান্সের উপরেই ডুয়ার্সটা এখন হয়ে আছে, কিন্তু ডুয়ার্সে অনেক সোর্স আছে। আমি যেমন একটা করে বলছি, 4টা সোর্স খুব আমাদের ডুয়ার্সের লাস্ট 2-3 ইয়ার্স আমাদের বক্সা ফোর্টটাকে রিনোভেট করা হয়েছে রাজ্য সরকার থেকে। তো এখানে সকলে যেতে চায়, কিন্তু আমাদের বক্সাতে যেটা 0 পয়েন্ট আছে, বক্সার 0 পয়েন্ট পর্যন্ত গাড়ি যাচ্ছে, তারপর থেকে যাচ্ছে না। তো ওটা নিয়ে আমি লাস্ট 1 বছর অনেক আমাদের যে ডিএম ম্যাডাম আছে ওনার সাথেও কথা বলেছি এবং ওখানে লোকেদের সাথে কথা বলেছি। ওখান থেকে যদি একটা হর্স সার্ভিস চালু করা যায় তাহলে সেটা লোকে যেতে পারবে, কিন্তু হর্সটা ওরা যেহেতু কিনতে পারছে না, ওই আমরা আমাদের কোম্পানি থেকে অফার করেছি যে যে ওখানকার লোক হর্স চালাতে চায় বা নিতে চায় ওখান থেকে বক্সা ফোর্টে যা আমরা সব কোম্পানি থেকে ওদেরকে ফ্রি অফ কস্ট কিনে দেবো। না ম্যাডাম, ওখানে অনেকে যাওয়ার ইচ্ছা, কিন্তু না ওটা না, যারা ওখানে লোকাল ছেলেরাদেরকে আমরা কিনে দেব, ওরা ওদেরকে যখন হ্যাঁ ট্রেনিং আমাদের কাছে ট্রেনার আছে, আমাদের যে পার্কে আছে। না ম্যাডাম, ওখানে হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট আর হচ্ছে বিএসএফ দুটো ব্যাপার আছে, সেই ব্যাপারটাকে দেখতে হবে। কিন্তু ফরেস্টের যারা আছে, দেবলবাবু আছেন তো এখানে, হ্যাঁ আপনি একটু বিএসএফের সাথে কথা বলে নেবেন। যদি আমাদের এ পাশ থেকে কেউ যেতে চায় ফর ট্যুরিস্ট, যদি তাদের মানে রেকগনাইজড কাগজপত্র সব থাকে, তাহলে ওরা যদি হর্সের ব্যবস্থা করে সেটা দেখে নেবেন, টাইম টু টাইম চেক হবে, কাউকে একটা নোডাল অফিসার করে দিন, তাতে লোকাল এমপ্লয়মেন্ট বা ওদের জিনিসপত্র বিক্রিটাও বাড়বে। আর আরও আমাদের ওখানে চেকো বিট আছে, ওখানে 2-3টা কুনকি হাতি আছে, তো ওটা যদি ওখানে একটা এলিফ্যান্ট সাফারি যদি চালু করা যায় ওই চেকো বিটের থেকে, তাহলে আমাদের মনে হয় আলিপুরদুয়ার সারাউন্ডিং ট্যুরিজমটা অনেক ওখানে কিন্তু 3-4টা আছে, দীর্ঘদিন থেকে আছে। ওরা তো ওরা ওই ফরেস্টেই ঘুরে বেড়ায়, ওখানে গ্রামের লোকরাও চড়ে হাতিতে, কিন্তু ওটাকে যদি এভাবে করা যায় তাহলে আলিপুরদুয়ার ফরেস্ট ডিপার্টমেন্টকে দেখতে হবে, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তাদের ইউজ করা উচিত। না আছে 3টে আছে আরও ম্যাডাম, আরও 2টো সুযোগ আছে। একটা হচ্ছে আমাদের সিকিয়াঝোড়া যেটা আছে, সিকিয়াঝোড়াতে একটা বড় হল আছে, সেখানে যদি হ্যান্ডক্রাফট আমাদের ওখানে যারা লোকাল হ্যান্ডক্রাফট করে তাদের যদি শোরুম করা যায় বা হ্যান্ডেল, সেগুলো আপনারা কেউ প্রাইভেট তো করতেই পারেন, কি অসুবিধা হচ্ছে? না ম্যাডাম, ওটাকে সেলফ হেল্প গ্রুপ দিয়ে করাতে, প্রাইভেট মানে আপনি যদি এটাকে সবকিছু তো আমি করি না, সেলফ হেল্প গ্রুপ আমার 1 লক্ষ আছে, তাহলে ডিএমদের সাথে কথা বলে বসুন, ডিএমরা আশা করি বসবেন, বলা হয়েছিল আনিশা আসে না তো কথা বলে নেবেন ওনার সাথে। আচ্ছা আপনি এবার বসুন, হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ। মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার, সৌরভ বিক্রিওয়াল। দিদি নমস্কার দিদি আপনাকে। আমাদের মালদাতে দিদি 2টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে, আর খুব ভালো ইন্ডাস্ট্রিয়াল পার্কে আমাদের সবগুলো ফ্যাক্টরি খুব ভালোভাবে চলছে। ওখানে আমাদের এখন কর্ন প্রসেসিং হাব হয়ে গিয়েছে মালদাতে, 2000 টন প্রায় ডেইলি কর্ন প্রসেসিং হচ্ছে। নতুন একটা এথনল প্লান্ট চালু হয়েছে ম্যাম। আর আমাদের ওখানে ফায়ারের টেক মিটিং আপনি অ্যালাউ করেছেন, তার জন্য আমরা খুব কৃতজ্ঞ আপনার ম্যাম। একটা জিনিস আমাদের রিকোয়েস্ট ছিল ম্যাম, যেটা হচ্ছে আমাদের বিল্ডিং প্ল্যানের জন্যে আমাদের একটা সিম্পলিফাই করতে চাইছি, যেটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটাই বিল্ডিং প্ল্যান যেন অ্যালাউ করা হয় ম্যাম। এটা একটা সিনার্জি করা হয়েছে সিএস এর নেতৃত্বে, যাতে সিঙ্গেল কমিটির মধ্যে দিয়ে করে দেওয়া হয়, সেটা সিস্টেমটা আমি বলবো প্রত্যেকটা চেম্বারসকে জানিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওপরে যারা আছেন, উত্তর দিনাজপুরের কেউ আছেন? ওপরে ওপরে মাইক দেওয়ার কোনো জায়গা আছে?
যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH